আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার আমরা হাজির হলাম সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। প্রথমে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তারপরে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাস। আজকে আমরা মূলত সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ডের শেপ কিরকম বা আকৃতি কিরকম হয়, কিসের উপর আমাদের সামগ্রিক চাহিদাটা নির্ভর করে, এই সম্বন্ধে আলোচনা করবো। তো আমরা শুরু করি আমাদের লেকচারকে। আমাদের প্রথমে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সামগ্রিক চাহিদা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি এগ্রিগেট ডিমান্ড। এটাকে সংক্ষেপে আমরা এডি হিসাবে ট্রিট করে থাকি বা এডি সংক্ষেপে বলে থাকি। এগ্রিগেট ডিমান্ডটি হচ্ছে যে সমাজের নির্দিষ্ট মানুষ বা একটি নির্দিষ্ট সময় একটি দেশের জনগণের যে পরিমাণ পণ্য সেবার চাহিদা থাকে বা পণ্য সেবার জন্য তারা ব্যয় নির্বাহ করতে সক্ষম থাকে বা প্রত্যাশা করা হয়, তাকে আমরা বলি এগ্রিগেট ডিমান্ড বা হচ্ছে সামগ্রিক চাহিদা। আমি আবার বলছি সংজ্ঞাটা, যে একটি নির্দিষ্ট সময় একটি দেশের জনগণ নির্দিষ্ট যে পরিমাণ পণ্য সেবার জন্য ব্যয় করতে ইচ্ছুক বা তারা প্রত্যাশা করে, তাকে আমরা মূলত বলে থাকি সামগ্রিক চাহিদা। মূলত আমাদের মোট ভোগ ব্যয়, আমাদের বিনিয়োগ ব্যয়, আমাদের সরকারি ব্যয় এবং আমাদের যে নিট এক্সপোর্ট বা নিট রপ্তানি আয়, এগুলোর উপরই আমাদের সামগ্রিক চাহিদাটা নির্ভর করে। আমি আবার বলছি, সামগ্রিক চাহিদার উপাদান মূলত আমরা এই চারটাকে বুঝে থাকি। একটি হচ্ছে আমাদের ভোগ ব্যয়, একটি হচ্ছে আমাদের বিনিয়োগ ব্যয় বা ইনভেস্টমেন্ট, আরেকটি হচ্ছে আমাদের সরকারি ব্যয়, অর্থাৎ সরকার জনগণের জন্য বা জনগণের অভাব পূরণের জন্য যে পরিমাণ খরচ করে বা যে অর্থ খরচ করে সেটাকে, এবং আরেকটি হচ্ছে নিট এক্সপোর্ট বা নিট রপ্তানি ব্যয়। তো আমরা উপকরণ সমূহের কথা যদি বলি, আমি একটু লিখি এখানে। উপকরণ সমূহের মধ্যে আমরা সাধারণত এগ্রিগেট ডিমান্ড বিভিন্ন স্তরে বা কয়েকটি খাতে, আমরা কয়েকটি সেক্টরে এগ্রিগেট ডিমান্ডকে আমরা মেজার করে থাকি বা পরিমাপ করে থাকি। প্রথমে যেটি বলছি, এডি সমান সি প্লাস আই, যেটাকে আমরা টু সেক্টর মডেল বলি। সিতে হচ্ছে আমার কনজাম্পশন বা ভোগ লেভেল, আর আইতে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট লেভেল। আমি লিখছি সিতে সি ফর আমার ভোগ ব্যয় বা কনজাম্পশন। এটা পুরো জাতির বা একটি নির্দিষ্ট সময় একটি দেশের সকল জনগণ যে পরিমাণ ভোগ করে, তার পুরো হিসাবটাকে আমরা এই কনজাম্পশনের মধ্যে হিসাব করে থাকি। আই ফর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। এই যে আমি এখানে মার্ক করছি, এটা আমার এগ্রিগেট ডিমান্ড বের করার দুই খাত বিশিষ্ট সেক্টর বা টু সেক্টর মডেলে আমরা এগ্রিগেট ডিমান্ডটা বের করে থাকি। থ্রি সেক্টর মডেলে একইভাবে আমরা এগ্রিগেট ডিমান্ড সি প্লাস আই প্লাস জি, এখানে জি মানে আমরা বোঝাচ্ছি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, যেটাকে আমরা বলে থাকি। থ্রি সেক্টর মডেল বা ফোর সেক্টর মডেলে আমরা সাধারণত যেটা বলে থাকি, এখানে টু সেক্টর আমাদের 2 নম্বর যেটা ছিল এডি সমান সি প্লাস আই প্লাস জি, এখানে সি প্লাস আই প্লাস জি বোঝাচ্ছি তিনটা সেক্টর, একটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে আই, আরেকটা হচ্ছে জি। এই জন্য এটাকে আমরা থ্রি সেক্টর মডেলের এগ্রিগেট ডিমান্ড মেজারমেন্ট বলি। আর তারপর আমি যেটা এখন লিখছি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অথবা আমরা যেটাকে লিখতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এম, যেটাকে আমরা বলি নিট এক্সপোর্ট। এক্স এম মানে এক্স মাইনাস এম, এক্স ফর এক্সপোর্ট, এম ফর ইম্পোর্ট, এবং সেটাকে আমরা নিট এক্সপোর্ট বা যেটাকে আমরা লিখছি নিট এক্সপোর্ট। এইভাবে করে আমরা মূলত এই কয়েকটি পদ্ধতিতে এগ্রিগেট ডিমান্ড গুলো বের করে থাকি। আমি উপকরণ সমূহগুলোকে সংক্ষেপে লিখছি সি আই জি এক্স এম।
নিট এক্সপোর্ট। এই 4টি উপকরণের মাধ্যমে আমরা সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ডকে বের করে থাকি, এবং এগ্রিগেট ডিমান্ড বের করার হচ্ছে কয়েকটা ফর্মুলা আমরা ইউজ করে থাকি। সেটা হচ্ছে এডি সমান সমান সি প্লাস আই, যেটাকে আমরা বলছি সি প্লাস সি, মানে হচ্ছে একটি দেশে নির্দিষ্ট সময়ে সকল জনগণের যে পরিমাণ ভোগ হয়, দ্যাট মিনস কনজাম্পশন লেভেল। আই ফর আমরা ইনভেস্টমেন্ট বোঝাচ্ছি বা বিনিয়োগ, আমরা বিনিয়োগ স্তর যেটাকে বোঝানো হচ্ছে। পরবর্তীতে এখানে যেহেতু সি প্লাস আই, দ্যাট মিনস হচ্ছে দুইটা সেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে বা দুইটা উপকরণ আমরা ইউজ করছি, তাই এটাকে বলা হয় 2 সেক্টর মডেল। পরবর্তী যেটা আছে এটা হচ্ছে 3 সেক্টর মডেল বা 3 খাত বিশিষ্ট হচ্ছে পদ্ধতিতে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা বের করার পদ্ধতি। আবার 3 নাম্বার যেটি আছে সি প্লাস আই প্লাস জি প্লাস হচ্ছে এক্স মাইনাস এম, দ্যাট মিনস হচ্ছে নিট এক্সপোর্ট। এখানে 4টি খাত আমরা ইউজ করছি। সি এখানে আমি সংক্ষেপে আমরা লিখেছি সি প্লাস আই প্লাস জি প্লাস হচ্ছে এক্স এম। এটা হচ্ছে আমাদের 4 খাত বিশিষ্ট অর্থনীতির মধ্যে আমরা এইভাবে করে এগ্রিগেট ডিমান্ডটাকে বের করে থাকি। এগ্রিগেট ডিমান্ড প্রধানত এই উপকরণগুলোর সাহায্যে আমরা বের করে থাকি। পরবর্তীতে আমরা চলে যাই এগ্রিগেট ডিমান্ড নিয়ে আর কিছু কথাবার্তায় বা সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা আমরা 2টা পদ্ধতিতে বের করে থাকি। 2টা পদ্ধতি বা 2টা উপকরণের সাপেক্ষে আমরা হচ্ছে বের করে থাকি। একটি হচ্ছে ইনকামের সাপেক্ষে সামগ্রিক চাহিদা, আরেকটি হচ্ছে আয়ের সাপেক্ষে সামগ্রিক চাহিদা। আমি লিখছি, আমরা একটি হচ্ছে আয়, দ্যাট মিনস ক্যাপিটাল ওয়াই দ্বারা সাধারণত আমরা ইনকাম লেভেল বা ন্যাশনাল ইনকামকে ট্রিট করে থাকি আয়ের সাপেক্ষে। আর 2 নাম্বার হচ্ছে, আমি পাশাপাশি লিখছি, 2 নাম্বার হচ্ছে দামি স্তর বা হচ্ছে প্রাইসের সাপেক্ষে, যেটা আমরা ক্যাপিটাল পি দ্বারা ট্রিট করে থাকি। সামগ্রিক চাহিদা বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটি হচ্ছে ইনকামের সাপেক্ষে বের করে থাকি, আরেকটি হচ্ছে আমার প্রাইসের সাপেক্ষে বের করে থাকি। তো সাধারণত আমরা প্রথমে হচ্ছে ইনকাম এবং হচ্ছে ইনকাম এন্ড হচ্ছে এগ্রিগেট ডিমান্ড নিয়ে একটু কথা বলি। ইনকামের সাপেক্ষে আমার যে সামগ্রিক চাহিদাটা বের করা হয়, এটা সাধারণত একটি ধনাত্মক সম্পর্ক বিরাজ করে, অর্থাৎ মানুষের যখন ইনকাম লেভেল বেড়ে যাবে সাথে সাথে তার হচ্ছে সামগ্রিক চাহিদাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো এর প্রেক্ষাপটে যখন ইনকাম বাড়ে আমার চাহিদা বাড়ে, এবং ইনকাম কমলে আমার চাহিদা হচ্ছে কমে। সুতরাং দুটির মধ্যে, এই ইনকাম আর চাহিদার মধ্যে একটি সমমুখী সম্পর্ক বিরাজ করে বা আমরা যেটাকে বলি পজিটিভ রিলেশনশিপ। এই জন্য পজিটিভ রিলেশন অর্থাৎ আমরা যেটা বলছি, আমার যদি ইনকাম বেড়ে যায় তখন আমার হচ্ছে এগ্রিগেট ডিমান্ডও বেড়ে যাবে। আবার ইনকাম যদি কমে যায় তাহলে এগ্রিগেট ডিমান্ডটাও আমার কমে যাবে। তার মানে তাদের মধ্যে একটি পজিটিভ রিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি পজিটিভ রিলেশন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ছবিটা কিরকম হবে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত, আমি আবার বলছি, ইনকাম বাড়লে আমার হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বাড়বে, ইনকাম কমলে এগ্রিগেট ডিমান্ড কমবে। যেহেতু দুইটির মধ্যে সমমুখী একটি সম্পর্ক রয়েছে, তাকে আমরা পজিটিভ রিলেশন বা হচ্ছে একটি সমমুখী সম্পর্ক বলি। এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সমমুখী সম্পর্ক দুইটি জিনিসের মধ্যে বিরাজ করলে আমাদের সাধারণত কার্ভটি ঊর্ধ্বগামী হয়ে থাকে। আমি এখানে ছবিতে দেখাচ্ছি, আমরা ভূমি অক্ষে যদি হচ্ছে আমাদের সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ড দিই এবং লম্ব অক্ষে আমার ইনকাম লেভেল আয় স্তর দিলে এটা হচ্ছে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এগ্রিগেট ডিমান্ড কার্ভ কিভাবে, আমরা হচ্ছে ইনকাম ধরলাম y1, তাই আমার তখন এগ্রিগেট ডিমান্ড AD1। ইনকাম যদি বাড়ে y2, তখন এগ্রিগেট ডিমান্ড AD2। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনকামটা বাড়ার সাথে সাথে আমার হচ্ছে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। যেহেতু দুইটি জিনিসের মধ্যে হচ্ছে বা দুটি উপকরণের মধ্যে আমার একটি ধনাত্মক সম্পর্ক রয়েছে বা সমমুখী সম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রে আমার কার্ভটি হচ্ছে ঊর্ধ্বগামী, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটা আমরা অর্থনীতিতে যারা শিক্ষার্থী বা শিক্ষক আছি, অর্থনীতির মানুষ যারা আছি, সবাই কম বেশি কার্ভ সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে যে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা উপকরণের মধ্যে যখন ধনাত্মক সম্পর্ক বিরাজ করবে বা সমমুখী সম্পর্ক বিরাজ করবে তখন হচ্ছে আমরা একটু ঊর্ধ্বগামী রেখা পাবো। ঊর্ধ্বগামী রেখা মানে বাম থেকে ডান দিকে হচ্ছে রেখাটা ঊর্ধ্বগামী হবে। এখানে দেখো বাম থেকে ডান দিকে রেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে। একইভাবে দামের সাপেক্ষে আমার হচ্ছে ইনকাম এগ্রিগেট ডিমান্ড
দামের সাপেক্ষে এগ্রিগেট ডিমান্ডের রিলেশনটা হচ্ছে বিপরীতমুখী বা হচ্ছে নেগেটিভ। সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? অর্থাৎ আমার যদি প্রাইস বাড়ে তখন জনগণের ক্ষেত্রে সেই দ্রব্যের কোনো একটা দ্রব্যের যদি প্রাইস বেড়ে যায় তাহলে হচ্ছে জনগণের সেই দ্রব্যের হচ্ছে ডিমান্ডটা কমে যায়। একইভাবে যখন প্রাইস কমে যাবে তখন তার ডিমান্ডটা হচ্ছে বেড়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে। এই ক্ষেত্রে আমরা যে ধরনের কার্ভ পেয়ে থাকি সেটা হচ্ছে সাধারণত আমরা ডিমান্ড কার্ভ যেরকম পেয়ে থাকি সেরকম একটি শেপের কার্ভ পেয়ে থাকবো। আমরা ভূমি অক্ষে হচ্ছে চাহিদা, সামগ্রিক চাহিদা, লম্ব অক্ষে যদি প্রাইস দিই, বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটি হচ্ছে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ। কখন? প্রাইসের সাপেক্ষে, অর্থাৎ প্রাইসের সাপেক্ষে আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভটা হচ্ছে নিম্নগামী হবে। তো আমরা এটাকে যদি একটু ভালো করে মেনশন করি, P1 প্রাইস যখন P1 এগ্রিগেট ডিমান্ড AD1, প্রাইস কমে গেল P2, এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেল AD2। অর্থাৎ আমার এখানে প্রাইসটা পরিবর্তন হচ্ছে, প্রাইস কমে যাচ্ছে, প্রাইস পরিবর্তন মানে আমরা এখানে প্রাইস কমে যাচ্ছে। প্রাইস যখন কমে যাচ্ছে তখন আমার সামগ্রিক চাহিদাটা হচ্ছে বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। এই ক্ষেত্রে আমার এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখাটি নিম্নগামী হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কিছু প্রশ্ন আসতে পারে যে আমরা জানি সাধারণত আমাদের চাহিদা রেখা সবসময় নিম্নগামী হয়, কিন্তু আমরা যখন সামগ্রিক চাহিদা দেখছি তখন আমরা দেখছি যে সামগ্রিক চাহিদা কখনো নিম্নগামী কখনো ঊর্ধ্বগামী হয়। এটা যে সবসময় নিম্নগামী হবে সেটা জরুরি কোনো শর্ত নেই, তবে আমাদের মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কখন রেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে এবং কখন রেখাটা নিম্নগামী হচ্ছে। আমি আরেকবার ব্যাখ্যা করছি যে ইনকামের সাপেক্ষে আমার সামগ্রিক চাহিদা রেখাটি ঊর্ধ্বগামী হবে এবং প্রাইসের সাপেক্ষে সামগ্রিক চাহিদা রেখাটি নিম্নগামী হবে। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পেরেছ। এবং রেখা আমরা সবসময় হচ্ছে হিসাব করব বাম থেকে ডান দিকে, সেটা কিরকম হচ্ছে। বাম থেকে ডানে ইনকামের সাপেক্ষে আমার সামগ্রিক চাহিদা রেখা ঊর্ধ্বগামী এবং বাম থেকে ডান দিকে প্রাইসের সাপেক্ষে সামগ্রিক চাহিদা রেখাটি হচ্ছে নিম্নগামী। তো এরপরে আমরা সরাসরি একটি এগ্রিগেট ডিমান্ডের আরেকটি টপিকস নিয়ে একটু আলোচনা করব। আমরা এই যে সামগ্রিক চাহিদার হচ্ছে শেপ বা আকৃতি নিয়ে কথা বলছি। এই আকৃতি যে নিম্নগামী হয় সেটি হচ্ছে অর্থনীতিতে কেন্সের নাম আমরা সবাই জানি। কেন্সের মতানুসারে বা কেন্সের আয় নির্ধারণী পদ্ধতি একটি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে আমাদের সামগ্রিক চাহিদার একটি হচ্ছে ধারণা দেওয়া হয়েছে যে আয় নির্ধারণী পদ্ধতিতে সামগ্রিক চাহিদা রেখাটি কিরকম হয়। সাধারণত কেন্সের আয় নির্ধারণ পদ্ধতিতে সামগ্রিক চাহিদা রেখাটি নিম্নগামী হয়ে থাকে। এক্ষেত্রে কেন্স হচ্ছে এগ্রিগেট ডিমান্ড ক্ষেত্রে, এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদার ক্ষেত্রে টু সেক্টর মডেলের কনসেপ্টে ইউজ করেছে। আমরা টু সেক্টর মডেলে যদি সামগ্রিক চাহিদার কথা বলি সেটা হচ্ছে C+I, অর্থাৎ আমার হচ্ছে সামগ্রিক চাহিদা, মোট ভোগ এবং হচ্ছে আমার ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ স্তরের উপর সামগ্রিক চাহিদাটা নির্ভর করে। এখানে আরেকটি কেন্স হচ্ছে একটা ধারণা নিয়েছে, সেটা হচ্ছে 45 ডিগ্রি লাইন। আমরা এই 45 ডিগ্রি লাইনের সাথে সবাই কম বেশি অভ্যস্ত। 45 ডিগ্রি লাইন অর্থাৎ এই লাইনটা হচ্ছে দুইটা অক্ষকে সমান ভাগে ভাগ করে, যেটাকে কেন্স হচ্ছে এগ্রিগেট সাপ্লাই হিসাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ তিনি ভারসাম্য অবস্থায় থেকে এই লাইনটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেখানে হচ্ছে আমরা একটু ছবির মাধ্যমে একটু পরে ব্যাখ্যা করব যে 45 ডিগ্রি লাইনকে উনি ভারসাম্য একটি রেখা হিসাবে চিহ্নিত করেছেন। এখানে যেটা বলা হচ্ছে যে আমার যখন প্রাইসটা যখন আমার হচ্ছে কমে যাবে তখন সামগ্রিক চাহিদা রেখাটি হচ্ছে বেড়ে যাবে। আমি আবার বলছি, যখন আমাদের প্রাইসটা কমে যাবে সামগ্রিক চাহিদাটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে যখন চাহিদা বেড়ে যাবে তখন আমাদের হচ্ছে ইনকাম লেভেল হচ্ছে বেশি হবে। আমি আবার বলি, আমার যখন প্রাইস কমে যাবে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, সামগ্রিক চাহিদা বেড়ে গেলে মানুষের ইনকাম বা আয় স্তরটা বৃদ্ধি পায়। যখন আয় বৃদ্ধি পাবে তখন মানুষের হচ্ছে
ভোগ বেশি বৃদ্ধি পাবে এবং সাথে সাথে তাদের হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা স্তরটিও বা বিনিয়োগ স্তরটিও আস্তে আস্তে সামগ্রিক অর্থনীতির মধ্যে বিরাজ করবে। আমি আবার একবার বলছি, রিপিট করছি যে আমরা যেটা বলছি যে প্রাইস যখন কমে যায় তখন আমাদের হচ্ছে আমাদের একদিকে ডিমান্ড বা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে আমাদের হচ্ছে ইনকাম বৃদ্ধি পাবে, ইনকাম যখন বেড়ে যাবে আমাদের সামগ্রিক ভোগ বৃদ্ধি পাবে, সামগ্রিক ভোগ বৃদ্ধি পালে আমাদের সামগ্রিক হচ্ছে বিনিয়োগ স্তরটিও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন এই ক্ষেত্রে আমরা ছবির সাহায্যে একটু ব্যাখ্যা করি। এখানে আমরা দুইটি ফিগার আঁকবো বা দুইটি ছবি। যখন আমি ছবিগুলো আঁকবো তোমরা হচ্ছে একটু খেয়াল করে ছবিগুলো দেখবে এবং ছবিগুলো হচ্ছে যেভাবে আমরা হচ্ছে খুব সহজভাবে চেষ্টা করি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি হচ্ছে তোমাদের অসুবিধা হবে না। আমরা প্রথমে হচ্ছে ওপর নিচে একটি ছবি আঁকবো। আমরা প্রথম ছবিটা আগে আঁকি যে মূলবিন্দু আমরা ভূমি অক্ষে দিব হচ্ছে ইনকাম লেভেল এবং লম্ব অক্ষে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই। এগ্রিগেট ডিমান্ড এটি এস এগ্রিগেট সাপ্লাই 45 ডিগ্রি লাইন, 45 ডিগ্রি লাইন যেটাকে আমরা বলছি এগ্রিগেট সাপ্লাই। এই লাইনের উপর প্রত্যেকটা বিন্দুতে আমার ডিমান্ড এবং ইনকাম পরস্পর সমান, অর্থাৎ এই 45 ডিগ্রি লাইনকে কেন্স হচ্ছে ভারসাম্য অবস্থা বা বাজার ভারসাম্য অবস্থার একটা নির্ধারক হিসাবে চিহ্নিত করেছেন। আমরা জানি সাধারণত আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভটি মূলবিন্দু থেকে একটু উপরে একটু আপরাইজিং হয়, মানে ঊর্ধ্বগামী হয়, সেটাকে আমরা নাম দিই এডি 1 সি প্লাস হচ্ছে আই। এখন আমরা একটু আগে বললাম যে আমার যদি হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যায়, অর্থাৎ প্রাইস যদি কোনো কারণে কমে যায়, এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে কনজাম্পশন বেড়ে যাবে এবং সাথে সাথে আমার ইনভেস্টমেন্টও বৃদ্ধি পাবে। ইনভেস্টমেন্ট এবং কনজাম্পশন বৃদ্ধি পাওয়ার কারণে এগ্রিগেট ডিমান্ডটা আসলে মূলত বৃদ্ধি পাচ্ছে। তো আমার প্রথমে হচ্ছে এগ্রিগেট ডিমান্ড ছিল এডি 1, আমরা 1 দ্বারা ইনিশিয়াল এগ্রিগেট ডিমান্ডকে মূল্যায়ন করছি, যেটাতে আমরা নাম দিচ্ছি সি প্লাস আই। এখন এগ্রিগেট ডিমান্ড যখন বেড়ে যাবে এটা আপওয়ার্ড শিফটিং হবে, সমান্তরাল ভাবে আপওয়ার্ড শিফটিং হবে এডি 2, যেটাকে আমরা সি প্লাস আই বলছি। অর্থাৎ এই যে বৃদ্ধি পাওয়ার পরে আমার হচ্ছে এইরকম এগ্রিগেট ডিমান্ডটা আপওয়ার্ড শিফটিং হয় বা ঊর্ধ্ব দিকে স্থানান্তরিত হয়ে থাকে। প্রথম এগ্রিগেট ডিমান্ড এবং সাপ্লাই ইউ1 বিন্দুতে ইন্টারসেক্ট করে বা ছেদ করে, সেখানে ভারসাম্য তৈরি করে, সেখানে ইনকাম হচ্ছে y1 এবং পরবর্তী এগ্রিগেট ডিমান্ডটা আমার হচ্ছে ইনকাম তৈরি করে y2। এখানে আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ইনকাম লেভেলটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন ইনকাম লেভেল থেকে আমরা হচ্ছে নিচে ছবিতে চলে আসি বা ফিগার হচ্ছে 2তে আমরা যদি আসি, এখানে হচ্ছে ফিগার 1, ফিগার 2। ফিগার 2তে যদি আমরা আসি, ইনকাম y1 এর সাথে y1টা আমরা মিলিয়ে দিব। এখানে আমরা দিব হচ্ছে ইনকাম লেভেল এবং এখানে আমরা দিব হচ্ছে ভার্টিক্যাল এক্সিসটা দিব বা লম্ব অক্ষে দিব হচ্ছে প্রাইস লেভেল। তো আমরা হচ্ছে তার আগে বলেছিলাম যে আমার যখন এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পাবে তার পরিপ্রেক্ষিতে যেটা হবে ইনকামটা বেড়ে যাবে। এখানে আমরা দেখলাম এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে কেন, কনজাম্পশন বাড়ার কারণে এবং ইনভেস্টমেন্ট বাড়ার কারণে, এবং এই এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কারণে আমার ইনকামটা বেড়ে যাচ্ছে। কখন? যখন আমার প্রাইসটা হচ্ছে ডাউনওয়ার্ড ছিল বা প্রাইসটা হচ্ছে আমার কমে যাচ্ছে। অর্থাৎ এখন আমরা রিলেশন বের করবো প্রাইস আর ইনকামের মধ্যে। আমরা এখানে যদি দেখি তাহলে দেখছি প্রাইস কমে গেলে ইনকামটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। তো আমরা হচ্ছে ইনকামের সাথে সরাসরি এই y1 থেকে y2 কার্ভটা এঁকে নিব, আমরা সমানভাবে হচ্ছে স্কেল দিয়ে এঁকে নিব। প্রাইসের সাথে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ হচ্ছে রেখাটা হচ্ছে নিম্নগামী হবে। সেই ক্ষেত্রে y1 এর সাথে মিল রেখে আমরা হচ্ছে p1 প্রাইস দিচ্ছি, y2 এর সাথে মিল রেখে আমরা প্রাইস দিচ্ছি p2। এইটা হচ্ছে আমার এগ্রিগেট ডিমান্ডটা। আমি আবার বলছি যে দ্বিতীয় ফিগারে যেটা হচ্ছে যে আমরা ইনকামটাকে সরাসরি হরিজন্টাল এক্সিস বা আনুভূমিক অক্ষে স্থাপন করছি এবং লম্ব অক্ষে যদি আমরা প্রাইস দিই তাহলে আমরা দেখছি যে ইনকাম বেড়ে যাচ্ছে বলে কিন্তু আমার হচ্ছে প্রাইস
ইনকামটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি আমরা ড্র করি, তখন হচ্ছে আমার ইনকাম এবং প্রাইসের সাপেক্ষে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা যদি ড্র করি, তাহলে রেখাটি হচ্ছে আমার নিম্নগামী হয়ে থাকে বা বাম থেকে ডানে হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এই ছিল আমাদের হচ্ছে কেইন্সের আয় পদ্ধতির মাধ্যমে সামগ্রিক চাহিদা নির্ধারণের ফিগার এবং ব্যাখ্যা। তো এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, দুইটা ছবিকে আমার বর্ণনা করতে হবে। এবং প্রথমটার নাম দিয়েছে হচ্ছে ফিগার 1, পরেরটার নাম দিয়েছে ফিগার 2। প্রথমটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে আমার হচ্ছে ইনকামটা বেড়ে যাচ্ছে। এবং পরবর্তী ফিগার বা চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইনকামটা বেড়ে যাচ্ছে এবং কখন, যখন আমার প্রাইস লেভেলটা কমে যাচ্ছে। এই জন্য হচ্ছে ইনকাম অর্থাৎ ইনকাম আর প্রাইসের সাথে এখানে একটি বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। তার জন্য আমার হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখাটি নিম্নগামী হয়ে থাকে। তো এই ছিল আজকের মতো আমাদের লেকচার। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবে। আর হচ্ছে এখান থেকে আমাদের যে প্রশ্নটা হয় যে দামের সাপেক্ষে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কেমন, এগ্রিগেট ডিমান্ড রেখার আকৃতি কেমন হয়, অথবা দাম স্তরের সাপেক্ষে আমাদের হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা আর আকৃতি সম্পর্কে কেইন্সের আয় নির্ধারণ পদ্ধতিটি কিরকম হয়, এই প্রশ্নগুলো মূলত এখান থেকে আসে। তো তোমরা এটা হচ্ছে দেখবে এবং হচ্ছে ভালো করে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ হচ্ছে আমাদের যে ছকের যে ব্যাখ্যাগুলো বা চিত্রের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবে। আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো, সবাই অনেক ভালো থেকো সেই কামনা করি। আর সবাই সাবধানে থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।